স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, নানা চ্যালেঞ্জে থাকা দেশের অর্থনীতিকে এখন টেনে তোলার চেষ্টায় ব্যস্ত অন্তর্বর্তী সরকার। সংস্কারের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চ মূল্যস্ফীতি, ভঙ্গুর ব্যাংক খাত এবং বিনিয়োগ সহায়ক আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নিশ্চিত করাটা নিয়ে বেশ চ্যালেঞ্জের সরকার। আজ আমরা অর্থনীতির এসব চ্যালেঞ্জ এবং আগামীতে করণীয় জানার চেষ্টা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ স্যার। কিছু চ্যালেঞ্জের কথা বলছিলাম, তো বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আসলে অর্থনীতির মোটা দাগে কি চ্যালেঞ্জ দেখছেন আপনি? ধন্যবাদ। এই যে বর্তমান বাস্তবতা যদি অর্থনীতির প্রেক্ষিত থেকে দেখি, তাহলে এর তো একটা বিশেষ প্রেক্ষাপট আছে। আমি দুটো বিশেষত্ব দেখি এখানে। একটা হলো যে পুঞ্জীভূত যেসব সমস্যা সেটার উত্তরাধিকার, আর দ্বিতীয়ত হলো যে প্রত্যাশার একটা চ্যালেঞ্জ। এই দুটো নিয়েই কিন্তু এখনকার বাস্তবতাকে আমাকে পর্যবেক্ষণ করতে হবে। তো সেখানে তো আমরা দেখি যে একটা তো ধারাবাহিকভাবে যে উচ্চ মূল্যস্ফীতির যে চাপটা মানুষের ক্রয় ক্ষমতার অবনমন করেছে, স্থির আয়, প্রান্তিক মানুষ, উপান্তিক মানুষ তাদের জীবনযাত্রা মানের উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে, সেটা কিন্তু অব্যাহত আছে। এবং সর্বসম্প্রতি যে মূল্যস্ফীতির যে হিসাবটা আসছে, সেখানে ডিসেম্বরে সামান্য একটু কমলেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মূল্যের স্তরটা কিন্তু অনেক উপরে। এই স্তর থেকে যদি এখন মূল্যস্ফীতি কিছুটা কমেও স্তরটা কিন্তু উপরেই থেকে যাবে। সো এটা একটা আমাদের জন্য একটা চিন্তার কারণ। এটা বর্তমান বাস্তবতার এটা একটা অংশ। দ্বিতীয়ত যেটা আপনি ঠিকই বলেছেন যে আমার যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে হয়, জীবনযাত্রার মান উন্নত করতে হয়, তাহলে মূল অনুঘটক হলো আমাদের বিনিয়োগ। সে বিনিয়োগে কিন্তু এখনও চাঞ্চল্য আসেনি। এবং জুলাই অগাস্টের ছাত্র জনতার আন্দোলনের পরবর্তীতে আমরা শিল্প খাতে তো দেখেছি যে কিছু শ্রমিক অসন্তোষ ছিল, একটা অনিশ্চয়তা ছিল। সেটার প্রতিফল কিন্তু আমরা এখন দেখছি যে বিনিয়োগে চাঞ্চল্যটা আসছে না। আবার আমাদের রিজার্ভের কারণে আমাদের আমদানি এবং উৎপাদন নির্ভর আমদানির ক্ষেত্রেও কিছুটা সমস্যা ছিল। তবে ইতিবাচক দিক যেটা আমি দেখি বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে সামনের দিকে যদি আমি তাকাই, তাহলে কিন্তু কিছুটা স্বস্তির জায়গাও আছে। সেটা হলো যে আমাদের রিজার্ভসের যে পতনটা হচ্ছিল সেটা রোধ করা গেছে, যার ফলে আমাদের বিনিময় হার টাকার বৈদেশিক মুদ্রার সাথে সেটা কিছুটা হলেও ওই যে ভলাটিলিটি যেটা ছিল সেটা কিছুটা স্তিমিত হয়ে আসছে। রেমিটেন্স ফ্লোটাও আমরা সাম্প্রতিক সময়ে ভালো দেখেছি। এবং আমাদের রপ্তানিও তো 13% মতো গ্রোথ হয়েছে আমাদের প্রথম 6 মাসে। রেমিটেন্স তো ডিসেম্বরে সর্বকালের সবচেয়ে একটা রেকর্ড আসছে। সো সবটা মিলে আমরা যদি দেখি তাহলে সেখানে একটা স্বস্তির জায়গা আছে। সো এখান থেকে আমাদের যদি এখন সামনের দিকে তাকাতে হয়, তাহলে এই চ্যালেঞ্জগুলোকেও মোকাবেলা করতে হবে আমাদের। মূল্যস্ফীতির যদি আমি ধরি, তাহলে এখানে তো মধ্যমেয়াদীও আছে আবার স্বল্প মেয়াদী আছে। সরকার চেষ্টা করছেন, সংকোচনমূলক মুদ্রানীতি চালু করেছেন, কিছু কিছু জায়গায় রাজস্ব এটাকে রিভিজিট করেছেন, শুল্ক হার ইত্যাদি। সংকোচনমূলক মুদ্রানীতি আমাদের দেশে খুব কার্যকর হয় না, বা এটা কার্যকর হলে এটা সময় লাগে। আবার এটার একটা নেতিবাচক দিক হলো যে এটার ফলে আমাদের যে ইন্টারেস্ট রেট যেটা হয়, তাতে আবার উদ্যোক্তাদের এবং বিনিয়োগকারীদের জন্য এটা একটা অসুবিধা সৃষ্টি করে। আর রাজস্ব কিছু তারা পুনর্বিবেচনা করেছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে। আবার সর্বসম্প্রতিকালে আবার কিছু ভ্যাট এবং বিভিন্ন শুল্ক বাড়াতেও হয়েছে। আইএমএফের আপনি জানেন যে আইএমএফের যে টার্গেট যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোর কিন্তু আমরা এখনও পূরণ করতে পারিনি, সে চাপটাও আছে। আবার ওইটা না করতে পারলে আমাদের যে নতুন যে অর্থ আমরা চাচ্ছি, ঋণ চাচ্ছি, সেটাও পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। সো এই সবগুলো মিলে যদি আমি সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার কথা বলি, তাহলে এখানে বেশ কিছু সমস্যা আছে যেটাকে আরও উদ্যম দিয়ে আমাদেরকে কিন্তু এগুলোকে অ্যাড্রেস করতে হবে। এগুলো সংস্কার কর্মসূচির সাথে বাস্তবায়নের সাথে জড়িত, কিন্তু তাৎক্ষণিক বিভিন্ন যে মেজার নেওয়া সেটার সাথেও কিন্তু এটা জড়িত, বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে। স্যার, মানে এই জায়গাটা একটু বিষয় জানতে চাচ্ছি যে সংকোচনমূলক মুদ্রানীতি আপনিও বলছিলেন যে মুদ্রানীতি এটার অনেক ধরনের ইফেক্টও আছে ইকোনমিতে।
তো এর বাইরে আসলে আমরা মানে পারছি না কেন? আমরা তো মানে চেষ্টা করছি, বা এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, মানে এই জায়গাটায় জনগণের প্রত্যাশা তো আসলে অনেক ছিল, কিন্তু সেই জায়গাটা আমরা এই মূল্যস্ফীতিটাকে বা দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছি না কেন আসলে? না, এটার জন্য অনেকগুলি বাস্তব কারণ আছে, আবার আমার মনে হয় ব্যবস্থাপনাগত দুর্বলতাও আছে, দুটোই দেখতে হবে। বাস্তব কারণের মধ্যে হলো যে যেরকমভাবে আমাদের বিনিময় হারের অবনমন হয়েছে, তাতে করে একটা আমদানিকৃত মূল্যস্ফীতি অর্থনীতিতে চলে আসছে। সো সেইটা একটা ছিল। দ্বিতীয়ত হলো যে আমাদের তথ্য উপাত্তেরও ঘাটতি ছিল, যেটা আমরা হোয়াইট পেপার কমিটিতে আমরা দেখিয়েছি যে আমার প্রকৃত উৎপাদন কত, আমার প্রকৃত চাহিদা কত, আমার কতটুকু আমদানি করতে হবে, আমার স্টোরেজে কতটুকু আছে, এই যে বিষয়গুলো, এগুলোকে যে সমন্বিতভাবে যে পরিমাপ করা, দেখা এবং সেই অনুযায়ী নীতি নির্ধারণ করা, বাস্তবায়ন করা, এসব ক্ষেত্রে তো অনেক বড় ধরনের দুর্বলতা ছিল। সো সেইটা কিন্তু আছে। কিন্তু তারপরও কিছুটা হতাশার জায়গায় এটাই যে আকাঙ্ক্ষার কথা যেটা আমি বলছিলাম, যে সেই জায়গা থেকে যে বাজার ব্যবস্থাপনাকে আরও উন্নত যদি আমরা করতে পারি, তো তাহলে কিন্তু স্বল্পকালীন যেসব পদক্ষেপগুলি আছে, হ্যাঁ, শুল্ক হার কমানো হয়েছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের, সেটার একটা ইতিবাচক ফল হয়তো আসবে। সংকোচনমূলক মুদ্রানীতি অত সহজে তাৎক্ষণিকভাবে আমরা এটা ফলাফল পাই না, সেটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। কিন্তু বাজার ব্যবস্থাপনার যে দিকগুলো, যে আমদানি স্তর থেকে আমার ভোক্তা স্তর, আমার উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর, এটার মাঝখানে যে ধরনের প্লেয়াররা আছেন, সেখানে কিন্তু আমাদের যে ধরনের ব্যবস্থাপনা, নজরদারি, খবরদারি, আমাদের সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে, সেখানে আরও কার্যকরভাবে সেখানে তাদের যে ভূমিকা, সেটার ক্ষেত্রে আমি কিন্তু অনেক দুর্বলতা দেখছি। এবং দ্বিতীয়ত যেটা, সেটা হলো খাদ্য নিরাপত্তা তো একটা বড় ধরনের আমাদের এখানে একটা চিন্তার বিষয়। তো সেখানেও সামনের দিয়ে তো আমাদের বড় ফসল আসবে, বড় আসবে, এবং সেখানে আমাদের ফার্টিলাইজার ঠিক মতো দেওয়া, ইলেকট্রিসিটি দেওয়া, এটা একটা আছে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমাদের শিল্প খাতে যেখানে নাকি আমাদের শ্রম নিয়োজন করা এবং বিনিয়োগেরকে আকৃষ্ট করা, বিনিয়োগ পরিবেশ, এগুলোর সাথে জড়িত। তো সেখানে কিন্তু আমরা গ্যাস অনেক জায়গায় দিতে পারছি না, অনেক কনজিউমারের কাছেও গ্যাস ঠিক মতো যাচ্ছে না। তো এগুলোর তো একটা জনমানসে একটা এক ধরনের তো একটা অসন্তোষ সৃষ্টি করে। এমনি স্যার, মানে আপনার কি মনে হয় যে বিনিয়োগের যে এক ধরনের স্থবিরতার কথা এখন আমরা দেখছি বা শুনছি, মানে এটার তো অনেক ধরনের ইম্প্যাক্ট আছে। যেমন বিবিএস এর ডাটা আমরা দেখছিলাম যে জুলাই থেকে সেপ্টেম্বর 26 লাখের মতো বেকার, বা বিনিয়োগে যদি স্থবিরতা, আগামী দিনে তো আমাদের কর্মসংস্থানের একটা নেতিবাচক প্রভাব পড়বে। মানে সেক্ষেত্রে তো এই সরকারের একটা প্রাধান্যের জায়গা থাকা উচিত ছিল। মানে এটা কি মানে আস্থার, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থার কোনো ঘাটতি, বা কি মনে হয় আপনার, বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও আমরা শুনি? দেখুন, আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের আগেও কিন্তু বিনিয়োগের অবস্থা বেশ কয়েক বছর ধরে স্থবির ছিল, এবং বিনিয়োগের পরিবেশ, আমাদের দুর্নীতি, বিভিন্ন জায়গায় যে ধরনের রাজনৈতিক প্রভাব ইত্যাদি করা হয়েছে, সেটার একটা ফল কিন্তু স্থানীয় বিনিয়োগের উপরেও পড়েছে, বৈদেশিক বিনিয়োগের উপরেও পড়েছে। স্থানীয় বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ করতে পারতেন, তারা টাকা বাইরে সেফ হেভেনে নিয়ে গেছেন, এরকম একটা পরিস্থিতি ছিল। এখন তো ভিন্ন, কিছুটা নিশ্চয়তা এখন আসছে। আমরা দেখছি যে অনেক বৈদেশিক বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন, এটাতে কিছুটা সময় লাগবে। আমরা দেখছি যে যেমন বিডা ওই 100টা স্পেশাল ইকোনমিক জোনের পরিবর্তে 10টাকে, আমরাও আগে বলছিলাম যে আপনি 10টা করেন, ভালোভাবে করেন, সেখানে কার্যকর করেন। হ্যাঁ, কার্যকর, নিষ্কণ্টক জমি দিলেই তো হবে না, এটা একটা বড় প্রতিবন্ধকতা। এবং স্পেশাল ইকোনমিক জোনগুলো এটাকে অ্যাড্রেস করেছে যে নিষ্কণ্টক জমির এই সমস্যাটা থাকলো না। কিন্তু তারপর তো আমার ওয়ান স্টপ সার্ভিসের আন্ডারে তো আমাকে আরও অনেক সার্ভিসেস দেওয়ার কথা, অনেকেই তো সেখানে সেগুলো তো পাচ্ছেন না। সেখানে গ্যাস একটা বড় ধরনের একটা এখন বাইন্ডিং কনস্ট্যান্ট যেটা আমরা বলি অর্থনীতিতে, সেটা হিসাবে আবির্ভূত হয়েছে। তারপরে আমার দক্ষ শ্রমিক সেখানে সমান্তরালভাবে প্রস্তুত করা, এইসব জায়গায় যদি বিনিয়োগ আনতে হয়, আগ্রহ কিন্তু অনেক আছে। এবং আমার মনে হয় যে আমাদের রেডিমেড গার্মেন্টসের ভেতরেও অনেক ধরনের বড় বিনিয়োগের সম্ভাবনা আছে, বিশেষ করে কটনের বাইরে, যেটা নাকি আমাদের গ্লোবাল মার্কেটে 75%, আর আমাদের এখানে 25% হলো ম্যানমেড ফাইবারে আমরা বিনিয়োগ করে থাকি। তো এখানে স্থানীয় বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ
এটার কিন্তু বড় সম্ভাবনা আছে। লাইট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আমাদের সিনথেটিক লেদার থেকে শুরু করে এখন শিপ বিল্ডিং আবার একটু চাঙ্গা হয়ে উঠছে, এগুলো আছে আমাদের অ্যাসেম্বলিং প্ল্যান্ট, অটোমেটিক প্ল্যান্ট, এগুলোর কিন্তু অনেক বড় সম্ভাবনা আছে। কিছুটা শ্রমঘন যেগুলোকে আমাদের এখানে আমরা যদি কিছুটা প্রযুক্তি প্রশিক্ষণের একটা সম্মিলন করতে পারি, তাহলে কিন্তু আমার এই যে তুলনামূলক সুবিধা আছে এটাকে আমি প্রতিযোগিতা সক্ষমতায় আমি রূপান্তর করতে পারবো। কিন্তু সেদিকটাতে এখনও কিছুটা সময় লাগবে আমার মনে হয়। কিন্তু যেহেতু রিজার্ভসটাও একটা অবনমনটা অন্তত থামানো গেছে, আমরা দেখছি যে এলসিও খোলা হচ্ছে, ক্যাপিটাল মেশিনারিজও আসা শুরু করেছে। তো এইটা হয়তো কিছুটা সময় লাগবে, কারণ সবচেয়ে বড় যেটা প্রবৃদ্ধির জন্য, জীবনমানের উন্নয়নের জন্য, সেটা হলো যে বিনিয়োগ করতে হবে, শোভন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, শোভন মজুরি দিতে হবে। এইটা করলে কিন্তু আমাদের তখন অর্থনীতিতেও এটার একটা ইতিবাচক একটা গুণক প্রভাব সৃষ্টি হয়। মানে সেক্ষেত্রে অগ্রাধিকার কি হতে পারে সরকারের বিনিয়োগ বৃদ্ধির জন্য? আমার মনে হয় যে অগ্রাধিকার ক্ষেত্রে কিছু পদক্ষেপ যেটা নেওয়া হচ্ছে সেটা হলো যে যেমন স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আমরা এই 2018 সালের ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট করে যেগুলো প্রমিস করেছিলাম প্রকৃতপক্ষে সেগুলো আমরা দিতে পারি কিনা, এইটা এক। দ্বিতীয় যেটা আমার মনে হয় যে এটা একটু সময় লাগবে, সেটা হলো যে কস্ট অফ ডুইং বিজনেস। এখন কস্ট অফ ডুইং বিজনেসের মধ্যে একটা তো আছে যে আপনার লোনের ইন্টারেস্ট কত, আমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে করতে চাই, এটা তো এখনও অনেক হাই। সো এইটা একটা তাদেরকে নিরুৎসাহিত করে। কিন্তু এটার বাইরেও একজন বিনিয়োগকারীর কিন্তু আরও অনেক খরচ আছে, সেটা কিন্তু সরকার এখন চেষ্টা করতেছে। যেমন দেখেন সিঙ্গেল উইন্ডো করার চেষ্টা করা হচ্ছে যে ট্রেডের জন্য। তো এগুলো কিন্তু তাদের যে কস্ট অফ ডুইং বিজনেস এটা কম দেয়, ট্রেড ফ্যাসিলিটেশন। সো যেই জায়গাগুলোতে আমার ইন্টারেস্ট রেটের বাইরেও বিভিন্ন কস্ট যে কারণে বাড়ে, সেগুলোকে আমাদের কমাতে হবে। আরেকটা হলো যে আস্থার পরিবেশ। আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু একটা রোড ম্যাপ দিয়েছেন যে নির্বাচনের একটা টাইমলাইন এখন আছে, এর ফলে কিন্তু একটা যে অনিশ্চয়তা যেটা ছিল বিনিয়োগকারীদের, হ্যাঁ, যে ধারাবাহিকতা থাকবে কিনা এবং কিভাবে আমাদের ট্রানজিশনটা কি হবে, হ্যাঁ, সো সেইটা কেটে গেছে। সো এইটা হলো একটা। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের বৈশ্বিক যারা নাকি আমাদের দেশে বিনিয়োগ করবেন, আমার মনে হয় যে তাদের এখন কিন্তু এটা আমাদের অবকাঠামো একটা মোটামুটিভাবে একটা ইতিবাচক জায়গায় আছে। হ্যাঁ, এটাতে অনেক ওভার কস্টিং হয়েছে, এটার মধ্যে দুর্নীতি হয়েছে, কিন্তু এটা সুযোগটা কিন্তু আমরা নিতে পারি। এবং এই সুযোগটা নিয়ে আমরা যদি আমাদের ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, আমাদের ইনভেস্টমেন্ট কানেক্টিভিটি এবং ট্রেড কানেক্টিভিটি, লজিস্টিক্স কানেক্টিভিটি, এগুলোকে যদি একটা সম্মিলন করাতে পারি, যেটা সুযোগ এখন আসছে। এবং এই যে প্রতিবন্ধকতাগুলো ছিল, ট্রান্সপোর্ট কানেক্টিভিটিতে অনেক প্রতিবন্ধকতা ছিল, এখানে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা সেখানে ছিল, লাইসেন্স পেতে সমস্যা ছিল, আমদানি করতে যারা আগ্রহী ছিলেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে সেখানেও এক ধরনের মনোপলি, একটা গোষ্ঠীর বাইরে অনেকে আমদানি করতে পারছিল না, মার্কেটে এন্ট্রি করতে পারছিল না। এইসব জায়গাগুলোতে যদি একটু স্পষ্টতা, জবাবদিহিতা, সুশাসন করা যায়, আর ডিজিটাল টেকনোলজি যেটা যে সিঙ্গেল উইন্ডো বললাম, এই ধরনের যেসব পদক্ষেপ তারা নিচ্ছেন সেটা যদি করা যায়। থার্ড হলো যে রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক, এটাকে যদি একটু শক্ত করা যায়, যেটা বিডিআ এখন করার চেষ্টা করছেন, তাহলে আমার মনে হয় যে বিনিয়োগকারীরা আবার আগ্রহী হবেন। এবং এই যে 24-25% জিডিপির সমপরিমাণ বিনিয়োগে আমাদের ব্যক্তিখাত একটা স্থবির হয়ে আছে, এটা থেকে আমরা বের হতে পারবো। কিছুটা ইঙ্গিত আমরা আমদানির এলসি যেগুলো খোলা হচ্ছে সেটা থেকে আমরা ইতিবাচক কিছু সিগন্যাল পাচ্ছি। তো এটা টেকসই কিনা এটা দেখতে হবে। কিন্তু কিছু কিছু যে সূচক, সেটাতে কিন্তু বিনিয়োগে চাঞ্চল্য আসার কিছুটা ইঙ্গিত আমরা দেখছি। শ্বেতপত্র প্রণয়ন কমিটির একজন সদস্য আপনিও, মানে আপনাদের যে শ্বেতপত্র দিয়েছেন সেখানে অনেক একটা বৃহৎ চিত্র আমরা দেখেছি গত 15 বছরের অনিয়ম দুর্নীতির, বিভিন্ন খাত, ব্যাংক বিশেষ করে, অবকাঠামো, এসব খাত থেকে একটা লুট হওয়া, অর্থ পাচার হওয়া,
একটা বড় অঙ্কের, তারপরে উন্নয়ন প্রকল্প থেকে 40% পর্যন্ত তছরুপের একটা বিষয় আসছে। মানে এই যেই আমরা যে একটা ধারণা পেলাম, মানে এর আলোকে আসলে ভবিষ্যতের শিক্ষা কি কি শিক্ষা সেটা বোঝাই যাচ্ছে, বা সেক্ষেত্রে আসলে মানে আমাদের করণীয় কি, বা সেই করণীয়ের দিকে আমরা হাঁটতে পারছি কিনা, কি লক্ষণ দেখছেন আসলে? দেখুন, প্রথমে সেটা হলো যে এটার ফলে একটা কিন্তু মানুষের মধ্যে একটা সচেতনতা এবং এগুলো সম্বন্ধে একটা জানার আগ্রহ সেটা সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত, যারা এগুলোর সাথে জড়িত বা সম্ভাব্য জড়িত হতে পারেন ভবিষ্যতেও, তারাও কিন্তু একটা সিগন্যাল পেলেন যে এটা নিয়ে সবার একটা নজরের মধ্যে, দৃষ্টিতে এই বিষয়গুলো আছে। আমরা যেটা চেষ্টা করেছি বের করার জন্য, এটা তো হয়তোবা এটার থেকেও মাত্রাটা বেশি, কারণ এগুলো তো ধরা খুবই মুশকিল। আমরা একটা গ্লোবাল মেথোডোলজি ফলো করে সেটাকে আমরা চেষ্টা করেছি যে এক্সপোর্টের ক্ষেত্রে কি আন্ডার ইনভয়েস করে টাকা রেখে দেওয়া হয়, ইম্পোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েস করে টাকা পাচার করা হয়, হুন্ডি, হাওলা ইত্যাদি। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের রেমিটেন্সের যে টাকাটা এখন আসছে, একটা তো বুঝেই যাচ্ছে যে এখন ওই যে চক্র, যারা নাকি হুন্ডি হাওলার সাথে জড়িত, তাদের তো কাজে একটু বাধা হয়েছে। এখন যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করা হচ্ছিল, সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বন্ধ করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এগুলোর কস্টিংটাকে আবার রিভিউ করা হচ্ছে। এটা একটা। সুতরাং আমি মনে করি যে আমরা আশাবাদী যে এটা রেমিটেন্স যে এতটা আসছে, সেটার পেছনেও এই যে ইনফর্মাল চ্যানেলে আসার যে একটা প্রবণতা ছিল, সেটা কমার ফলে এটা হয়েছে। অন্য দিক থেকে একটা জবাবদিহিতারও একটা এখন চাহিদা সৃষ্টি হয়েছে। আগে অনেকগুলি ডকুমেন্ট এগুলো কিন্তু বাইরে দেওয়া হতো না। সো সেই সব ডকুমেন্টগুলো, যেমন প্রজেক্টের একটা ডিপিপি করা হলো, তারপর রিভাইজ করা হলো, এটাকে কস্ট বাড়লো, সময় বাড়লো, এটার সুযোগে আবার অনেক ধরনের দুর্নীতিরও একটা সুযোগ সৃষ্টি হলো। এগুলোকে যদি আমরা ট্রান্সপারেন্ট করতে পারি, মানুষের এবং এক্সপার্টদের যাতে অ্যাক্সেস থাকে এগুলোতে, তাহলেও কিন্তু এক ধরনের ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গায় একটা সৃষ্টি হয়। তো এগুলো পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে এটা হলো আরেকটা দিক, যে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকলে এগুলো কিছুটা কমবে। যারা এগুলো করার যাদের ইচ্ছা আছে, তারা হয়তো কিছুটা সংযত হবে না। আর তৃতীয় সেটা হলো যে এখন তো অ্যান্টি করাপশন কমিশন বলি বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলি, সংশ্লিষ্ট যারা আছেন তারা চেষ্টা করছেন এগুলোকে আইডেন্টিফাই করা, ব্যাংক থেকে কিভাবে টাকা লুট হয়েছে, কারা করেছে, কতটুকু করেছে, ফেরত আনা, বাইরে যেটা চলে গেছে। এগুলোর ফলে আমি আশাবাদী যে এটার যে ব্যক্তি, মাত্রা, স্থায়িত্ব, সব জায়গাতেই এটার একটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পারবো। মানে স্যার, আপনি কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলছিলেন, মানে সেই জায়গাটায় দীর্ঘদিন আসলে এই অনিয়ম দুর্নীতির পেছনে এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বা মানে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান, মানে এই জায়গাটাই তো আসলে সমস্যাটা, এটা একটা অন্যতম কারণ আমরা বলতে পারি। মানে সেই জায়গাটায় এই প্রতিষ্ঠানগুলোকে আরও সক্ষম করা, আরও এখানে সুশাসন প্রতিষ্ঠা করা, জবাবদিহিতার ইয়াতে যাতে তারা নিয়ে আসতে পারে, মানে সেই ধরনের উদ্যোগ মানে আসলে দেখছেন কিনা এখন? না, দেখুন, এইসব প্রতিষ্ঠানগুলির আমাদের একটা চ্যাপ্টারই আছে রিফর্মস অ্যান্ড ইনস্টিটিউশনস, হ্যাঁ, এবং এখানে এক ধরনের একটা আগে সেটেলমেন্ট একটা হতো, বিভিন্ন যারা পক্ষ সেখানে ছিল, এবং এই সেটেলমেন্টের মাধ্যমে তারা তাদের এই দুর্নীতি ইত্যাদি করছিল। এই সেটেলমেন্টটা তো এখন কিছুটা হলেও এইটা ভেঙে গেছে, হ্যাঁ। সুতরাং সেটা একটা। দ্বিতীয় সেটা হলো যে এই প্রতিষ্ঠানগুলোতে অনেক সৎ মানুষরা ছিলেন, তারা এখনও আছেন, অনেকে কাজ করতে পারেন নাই। সিলেক্টিভলি কাউকে ভিন্ডিকটিভভাবে তাদেরকে সেখানে কেস ইত্যাদি করা হয়েছে, কিন্তু অন্যদের জন্য এটা করা হয় নাই। সুতরাং একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করে যেখানেই দুর্নীতি সেখানেই যাতে তারা তাদের ইনভেস্টিগেশন করতে পারেন, এগুলোর একটা এখন পরিবেশ অ্যাটলিস্ট সৃষ্টি হয়েছে, যে একটা হস্তক্ষেপ করে তাদের কাজকে প্রভাবান্বিত করা, কাউকে হ্যারাস করা বা কাউকে ফেভার করা, এটা যাতে না হয়। এটা একদিনে হবে না, প্রাতিষ্ঠানিক সক্ষমতারও ব্যাপার আছে, আবার প্রাতিষ্ঠানিক
ইচ্ছারও ব্যাপার আছে, আবার প্রাতিষ্ঠানিক তার স্বাধীনভাবে কাজ করা সেটার অটোনমি নিয়ে সেটারও বিষয় আছে। এগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। শুরু হয়েছে সংস্কারেরও কিছু, আপনি প্রথমেই বলছিলেন সংস্কার কর্মসূচির কথা, সেই সংস্কার কর্মসূচিগুলোও এখন হাতে নেওয়া হয়েছে। তবে আমার ব্যক্তিগত মতামত হলো যে হ্যাঁ, সংস্কার কর্মসূচিতে তারা কমিশনগুলো বা আমরাও হোয়াইট পেপার কমিটি অনেকগুলি আমরা পরামর্শ দিয়েছি, মানে কতটা সঠিক পথে আগাচ্ছে আসলে, কিন্তু সেইটা হয়তো কিছুটা শুরু তারা করতে পারবেন। এখনো তো সব রিপোর্টও আসে নাই কমিশনগুলোর, সেটা শুরু করতে পারবেন, কিন্তু বেশিরভাগটাই নির্ভর করবে রাজনৈতিক পরিবর্তনের পর যে সরকার আসবেন তারা এটাকে ওন করেন কিনা। এই জন্যই কিন্তু এইসব সংস্কার নিয়ে এগুলো যাতে ইনক্লুসিভভাবে প্রণয়ন করা হয় এবং ইনক্লুসিভভাবে যাতে এগুলোকে বাস্তবায়ন করা হয়, পরিবীক্ষণ করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেটা বললাম যে মূলত কিন্তু বাস্তবায়িত হবে যখন রাজনৈতিক সরকার নির্বাচিত হয়ে আসবেন। এটা অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো কিছু তারা শুরু করতে পারবেন, কিন্তু এটাকে ইররিভার্সিবল করা, যে এটা আর কখনো পিছনে যাবে না, এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। এইটার গ্যারান্টি দিতে পারবে কেবলমাত্র যদি আমরা নির্বাচিত, মানে শেষের বিচারে তো আমাদেরকে রাজনীতিকদের কাছেই যেতে হয়, কারণ তারাই আসলে শেষের বিচারে জাতীয় আকাঙ্ক্ষাকে ধারণ করেন। আমরা যতই তাদেরকে দোষারোপ করি না কেন, তো সেই প্রক্রিয়াটাই যদি এটা যদি স্বীকৃত হয়, এটাকে যদি একটা ওনারশিপ গ্রো করে, তাহলেই কেবলমাত্র আমরা এই যেগুলোর কথা আপনি বললেন যে এই যে প্রতিষ্ঠানগুলি, তারা তো আগেও আমরা দেখেছি কিভাবে কাজ করেছে এবং এখনও কি তাদের মধ্যে এতই বড় বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল যে তারা এগুলো করতে পারবেন, সেই জায়গাটার সমাধানটা কিন্তু ওই প্রশ্নের মধ্যেই আছে। আরেকটা জিনিস, মানে শ্বেতপত্রে প্রকাশের পরপর মানে আপনারা যেটি বলেছেন যে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাদের একটা নেক্সাসের কথা এসেছে বিগত 15 বছর এই দুর্নীতি অনিয়মের ক্ষেত্রে, মানে একটা অন্যতম নিয়ামক ছিল মানে এই গোষ্ঠী। মানে ভবিষ্যতে যদি এই নেক্সাস আর তৈরি যাতে না হয়, মানে সেজন্য কি শুধু আসলে মাইন্ডসেটের পরিবর্তন, না কোনো এই প্রতিষ্ঠানগুলোকে আরো সক্ষম করে, মানে কিভাবে সম্ভব যাতে এইটা আর তৈরি না হয় বাংলাদেশে, বা ভবিষ্যতে এই ধরনের নেক্সাস যাতে জাতিকে আর দেখতে না হয়? এখানে কয়েকটা দিক আছে। একটা হলো আইনি বিষয়, আপনি এই প্রতিষ্ঠানগুলোকে কতটুকু আইনি ক্ষমতা দিচ্ছেন, তার সে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, কোনো প্রভাবান্বিত না হয়, এটা হলো এক। দ্বিতীয় হলো কিছু রেগুলেটরি রিফর্মস আছে। আপনি যদি ধরেন যে এনবিআরের যে তার নীতিমালা প্রণয়ন এবং নীতিমালা বাস্তবায়ন, এটাকে যদি এক জায়গায় না রেখে যদি আপনি যদি এটাকে যদি সেপারেট রাখেন, সো এই ধরনের কিছু কিছু পদক্ষেপ কিন্তু আছে। সো বিডার বড় ধরনের একটা সংস্কার কর্মসূচি তারা হাতে নিয়েছেন। সো প্রতিষ্ঠানগুলি এগুলোর মাধ্যমেও তাদের একটা সক্ষমতা গড়ে ওঠে, এটা একটা রক্ষা কবচ। কিন্তু সবচেয়ে বড় রক্ষা কবচ হলো যে রাজনৈতিক যে সরকার বা যে কোনো ধরনের সরকারি, এই ইন্টারিম সরকারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাদের যদি একটা দৃঢ় একটা সংকল্প থাকে যে আমরা প্রতিষ্ঠানগুলির কাজে অহেতুক অযাচিত হস্তক্ষেপ করব না, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন। আপনি দেখেন ভারতে ইলেকশন কমিশন, বা ইভেন পাকিস্তানে, নেপালে ইলেকশন কমিশন, আপনারা কি কখনো শুনেছেন যে তাদের এই ইলেকশন নিয়ে তাদের বড় ধরনের কোনো ধরনের একটা প্রশ্ন সেখানে উঠেছে? তা তো না। তারা প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার মতো একটা আবহ সৃষ্টি করছেন। সেখানেও গণতন্ত্র দুর্বলতা ছিল, সেখানেও রাজাপাক্ষিক ছিল, সেখানেও বিভিন্ন ধরনের আমরা দেখি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার দুর্বলতা এখনও আছে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানকে সবাই সম্মিলিতভাবে ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন। তো আমাদেরও কিন্তু এই জন্যই এটাকে ইনক্লুসিভভাবে এই সংস্কারগুলি করার প্রয়োজনীয়তা, এই যে একটা জাতীয় ঐকমত্য থাকতে হবে, যে না, ভালো অর্থনীতি, ভালো প্রতিষ্ঠান, এটা ভালো রাজনীতিও। আর যখনই আমি হস্তক্ষেপ করতে যাব, তাৎক্ষণিকভাবে আমার মনে হবে যে আমি এটাকে লুটে পুটে অনেক আমি হয়তো সম্পদ করলাম, বা আমি ওকে দাবিয়ে রাখলাম, ওকে স্বাধীনভাবে কথা বলতে দিলাম না। বাট আলটিমেটলি কি হয়? 5ই আগস্টে তো আমরা এটা দেখেছি। এই সমালোচনাগুলো তো 5ই আগস্টের আগে কতবার আপনারা করেছেন, আমরা করেছি, যে দেখেন এইটা কিন্তু শেষের বিচারে এটা বুমেরাং হবে। ভালো যদি আমি প্রতিষ্ঠান যদি করতে পারি, তাকে স্বাধীনভাবে যদি করতে যদি দিতে পারি,
তাহলে আমার সাজানো সংসারই ভেঙে পড়বে, আর প্রতিষ্ঠানই, আর তখন আর আমার কর্তৃত্বের কথাই আর প্রশ্নটাই থাকবে না। স্যার, আপনি রাজস্বের কথা বলছিলেন। আমরা সাম্প্রতিক সময় একটি সরকারের সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত এর মধ্যে সরকার নিয়েছে যে এনবিআর 43টি পণ্য সেবায় ভ্যাট বাড়ানোর একটি উদ্যোগ। তো এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। মানে বেশ কিছুদিন ধরেই তো আসলে মূল্যস্ফীতির একটা চাপে সাধারণ মানুষ, তো এটিরও তো চাপ মধ্যবিত্ত নিম্নবিত্তের উপরে পড়বে। তো এই পরোক্ষ কর বাড়ানোর এইরকম একটা চাপের সময়, উচ্চ মূল্যস্ফীতির সময়, মানে এই সিদ্ধান্ত, সরকারের এই সিদ্ধান্তটিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আসলে? দেখুন, আমি সরকার কেন এই পদক্ষেপে গেল জেনে শুনেই, যে উচ্চ মূল্যস্ফীতির একটা চাপ আছে গত কয়েক বছরের, এটার ফলে মানুষের, সাধারণ মানুষ, স্থির আয়ের মানুষদের জীবনমানের অবনমন হয়েছে, উন্নতি তো হয়নি, এইটা আছে। এবং তারপরও তারা এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো সেইটা যে চাপটা, সেটা যে তারা যে অনুধাবন করেননি, বা এটার যে একটা বিরূপ প্রভাব পড়বে জনমানসে, সেটা যে তারা ভাবেন না, আমি এটা মনে করি না। তাহলে চাপটা কোন জায়গা থেকে আসছে? চাপটা আসছে হলো, যেটা আমরা দেখতেছি যে এনবিআরের যে তারা আদায় যেটা করছেন, এখানে ডেফিসিট আছে। সুতরাং এটা একটা রিয়াকশন, যে আমাদের যদি অন্তত পক্ষে ওইটুকু আমরা আদায় বাড়াতে না পারি, তো তাহলে তো আমাদের যে আইএমএফের যে চতুর্থ কিস্তি আসবে, আবার আইএমএফ থেকে আমরা এডিশনাল টাকাও চাচ্ছি, এইগুলো আমরা পাওয়ার ক্ষেত্রে এটার সমস্যা হবে। সুতরাং বৃহত্তর সামষ্টিক অর্থনীতি কথা চিন্তা করে, ঋণ প্রাপ্তির কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। মানে অনেকটা বাধ্য হয়েছে, অনেকটা বাধ্য হয়েছে। কিন্তু তারপরে আমি বলবো, যেমন সিগারেটের উপরে এটা কর বেড়েছে, অ্যালকোহলের উপরে, মদ জাতীয় পণ্যের উপরে বেড়েছে, এইটাতে আমার মনে হয় যে সমস্যা হবে না, এবং সেইটা যৌক্তিকও। আবার কিছু কিছু পণ্য আছে যেগুলো হয়তো বা সাধারণ মানুষ সেগুলো হয়তো যান না, ওই দামি রেস্টুরেন্টে হয়তো উনি যান না ইত্যাদি। কিন্তু অনেকগুলি পণ্য আছে যেগুলোতে তাদের উপরে এটা আবার বাড়তি বোঝা। অন্যদিকে এই যে খাদ্যপণ্যে যে কিছু শুল্ক ছাড় বা এই জিনিসগুলো আবার কন্টিনিউ করছে। হ্যাঁ, আবার ওইটা তো নিত্য প্রয়োজনীয় পণ্য যেটা আমি বললাম, সেটা শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেইটার এখন সেইটার তো একটা ইতিবাচক প্রভাব পড়ার কথা। তবে এটাও আমাদের দেখতে হবে যে মানে শুল্ক ছাড় মানে যে এটা ভোক্তার কাছে এসে পৌঁছবে, সেটাও না। আমরা এর আগেও কিন্তু দেখেছি যে বাজার ব্যবস্থাপনার যে দিকগুলো এবং যেসব প্রতিষ্ঠানগুলি এটার সাথে সংশ্লিষ্ট, সেটা আপনি কম্পিটিশন কমিশন বলেন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলেন, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলেন, তাদের নজরদারি খবরদারিও কিন্তু সাথে সাথে এটা সমান্তরালভাবে থাকতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করছি দেশের অর্থনীতি আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, চ্যালেঞ্জগুলো উতরে। তো এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।